আচ্ছা, ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে একটা জিনিস কিন্তু প্রায়ই আমাদের সমস্যায় ফেলে, আর সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকের এই আলোচনায় আমরা পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি নিয়মগুলো এমনভাবে শিখে নেব যাতে আর কোনোদিন ভুল না হয়। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই প্রশ্নটা একবার দেখুন তো, কি মনে হচ্ছে, কোনটা ঠিক, এ নাকি বি? অনেকেই কিন্তু স্টুডেন্টস শব্দটা দেখেই আর বেছে নেন, আর এখানেই কিন্তু ফাঁদটা পাতা। সঠিক উত্তর হল বি। কিন্তু কেন? চলুন এই আলোচনাটা শেষ হতে হতে আপনি নিজেই এর উত্তরটা জলের মতো বুঝে যাবেন। আমাদের আজকের মিশন একটাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত রকমের প্যাচ বা ফাঁদ আছে সেগুলোকে চিনে ফেলা আর সমাধান করা শিখে নেওয়া। এই সেশনটা শেষ হলে পরীক্ষার যে কোনো প্রশ্ন আপনার কাছে অনেক সহজ মনে হবে। চলুন এই চ্যালেঞ্জটা একসাথে নিই। আমরা এগোবো মোট 5টা ধাপে। প্রথমে মূল ভিত্তিটা একদম পাকা করে নেব, তারপর বুঝব অ্যান্ড আর অরের মধ্যে পার্থক্যটা কোথায়। এরপর আমরা কিছু ধোঁকাবাজ সাবজেক্টকে চিনব, শেষে দেখব বাক্যের কিছু জটিল গঠন আর পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন। তো আর দেরি কেন? ব্যাপারটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো, তাই না? ভিত্তিটা যদি শক্ত না হয় তাহলে তো পুরোটাই নড়বড়ে। গ্রামারের ক্ষেত্রেও ঠিক তাই। চলুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেই মূল ভিত্তিটা আগে দেখে নিই, যার উপর বাকি সব নিয়ম দাঁড়িয়ে আছে। নিয়মটা কিন্তু একদম সোজা। সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্টের সাথে বসবে প্লুরাল ভার্ব। যেমন হি হলো সিঙ্গুলার, তাই তার সাথে ইজ। আবার দে হলো প্লুরাল, তাই তার সাথে আর। এটাই হলো গোল্ডেন রুল। এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। বেশ, ভিত্তি তো মজবুত হলো, এবার আসল খেলায় নামা যাক। পরীক্ষকদের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটা হলো কনজাংশনস, মানে বাক্যে যখন অ্যান্ড, অর বা নর থাকে তখন ভার্বের কি হয়। চলুন এই রহস্যটা সমাধান করে ফেলি। স্লাইডটা একটু খেয়াল করুন। নিয়ম দুটো পাশাপাশি দেওয়া আছে, দেখুন। অ্যান্ড মানেই হলো যোগ করা, তাই ভার্ব প্রায় সবসময় প্লুরাল হয়। যেমন রাম অ্যান্ড শ্যাম আর ব্রাদার্স। কিন্তু অর বা নট থাকলে ভার্ব তার সবচেয়ে কাছের সাবজেক্টটাকে অনুসরণ করে। উদাহরণটা দেখুন, নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম। এখানে ভার্ব ইজের ঠিক আগেই আছে হি, যেটা সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার হয়েছে। এই নিয়মটাই একটা স্টার মার্ক দিয়ে রাখুন। পরীক্ষকরা এটা দিয়ে প্রায়ই আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। যখন আই, ইউ, হি এর মতো বিভিন্ন পার্সন অর বা নট দিয়ে যুক্ত থাকে, নিয়ম কিন্তু একই। ভার্ব তার সবচেয়ে কাছের সাবজেক্টকেই অনুসরণ করবে। উদাহরণটা দেখুন, আইদার হি অর আই হ্যাভ ডান দিস। এখানে ভার্বের সবচেয়ে কাছে আছে আই, তাই আইয়ের সাথে হ্যাভ বসেছে। হি এর জন্য হ্যাজ কিন্তু বসেনি। ইংরেজিতে এমন কিছু নাউন আছে যারা দেখতে একরকম কিন্তু আসলে আরেক রকম, মানে এরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্যই যেন পরীক্ষাতে বসে থাকে। চলুন এই ধোঁকাবাজ নাউনগুলোকে চিনে নেওয়া যাক, যাতে আমরা আর ভুল না করি। কালেকটিভ নাউন মানে হলো একটা শব্দ দিয়ে পুরো একটা দলকে বোঝানো। যেমন ধরুন টিম, কমিটি বা জুরি। আসল প্রশ্নটা হলো, এদের সাথে ভার্ব কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল? উত্তরটা আসলে লুকিয়ে আছে বাক্যটার অর্থের মধ্যে। মানে দলটা কি একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করছে, নাকি দলের সদস্যরা আলাদা আলাদাভাবে কিছু করছে? এই পার্থক্যটা একটু ভালো করে দেখুন। যখন একটা কমিটি একসাথে মিলে একটা সিদ্ধান্তে আসে তখন তার একটা ইউনিট, তাই ভার্বও সিঙ্গুলার, দ্য কমিটি হ্যাজ এগ্রিড। কিন্তু যখন তাদের মধ্যে মতের অমিল হয়, তারা আর একটা ইউনিট থাকে না, তখন তারা আলাদা আলাদা ব্যক্তি হয়ে যায়, তাই ভার্ব প্লুরাল, দ্য কমিটি আর ডিভাইডেড। সুতরাং আপনাকে সবসময় বাক্যের অর্থটা বুঝতে হবে। এই শব্দগুলো হলো আসল ভেড়ার ছালে নেকড়ে। দেখতে প্লুরাল, কিন্তু আসলে এরা সিঙ্গুলার, মানে শেষে এস দেখেই প্লুরাল ভেবে বসলে কিন্তু চলবে না। নিউজ, ফিজিক্স, পলিটিক্স এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন দ্য নিউজ ইজ ট্রু। এটা পরীক্ষার একটা খুব কমন ফাঁদ, ভালো করে মনে রাখবেন। আর এখানে দেখুন ঠিক তার উল্টো কেস। পুলিশ, পিপল এর মতো শব্দগুলোর শেষে কিন্তু এস নেই, কিন্তু এরা সবসময় প্লুরাল, তাই এদের সাথে প্লুরাল ভার্ব বসে। ভুল করেও দ্য পুলিশ ইজ বলবেন না, ঠিক আছে? সঠিক হলো দ্য পুলিশ আর কোয়েশ্চেনিং আ ম্যান। ঠিক আছে, এবার একটু লেভেল আপ করা যাক, কি বলেন? পরীক্ষকরা অনেক সময় বাক্যের মধ্যে এমন কিছু শব্দ ঢুকিয়ে দেন যা আসল সাবজেক্টকে আড়াল করে ফেলে। চলুন দেখি এই চালাকিগুলো কিভাবে ধরে ফেলা যায়। এখানকার মূল কৌশলটা হলো মনোযোগ নষ্টকারী শব্দগুলোকে চিনে ফেলা। সাবজেক্ট আর ভার্বের মাঝে পরীক্ষকরা উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অলং উইথ এই ধরনের কিছু ফ্রেজ ঢুকিয়ে দেয় শুধু আপনাকে বিভ্রান্ত করার জন্য। এই মাঝখানের কথাগুলোকে জাস্ট ইগনোর করতে হবে। ভার্ব সবসময় তার আসল প্রথম সাবজেক্টকেই অনুসরণ করবে।
উদাহরণগুলো দেখুন। মনে মনে উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট এই অংশটা বাদ দিয়ে দিন। তাহলে কি পড়ে থাকে? দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড। এখানে সাবজেক্ট হলো প্রাইম মিনিস্টার, তাই ভার্ব হয়েছে হ্যাজ। একইভাবে পরের বাক্যে অ্যাজ ওয়েল এজ নিভা অংশটা বাদ দিন। বাক্যটার দাঁড়ায় বিভা ডিজার্ভস প্রেজ। ব্যাস, এভাবেই সবসময় বাড়তি অংশটা বাদ দিয়ে চিন্তা করবেন, উত্তর পেয়ে যাবেন। এটা হলো পরীক্ষার একটা সুপারহিট নিয়ম, মানে এটা থেকে প্রশ্ন আসবেই ধরে নিতে পারেন। যখনই কোনো বাক্য ওয়ান অফ দ্য দিয়ে শুরু হবে, তখন পরের প্লুরাল নাউনটা দেখে একদম বিভ্রান্ত হবেন না। আসল সাবজেক্ট হলো ওয়ান, আর ওয়ান তো সবসময় সিঙ্গুলার, তাই ভার্ব চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে। আর এই একই নিয়ম কিন্তু ইচ অফ বা আইদার অফের ক্ষেত্রেও সত্যি। দেখুন, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ মানে অনেকগুলো ছেলের মধ্যে একজন। ইচ অফ দ্য গার্লস ইজ মানে অনেকগুলো মেয়ের মধ্যে প্রত্যেকেই। আসল সাবজেক্ট কিন্তু সবসময় ওয়ান, ইচ বা আইদার, তাই ভার্বও সবসময় সিঙ্গুলার হবে। এই নিয়মটা দেখতে একটু কঠিন মনে হলেও আসলে খুবই সোজা। স্লাইডের 3টা ধাপ শুধু ফলো করুন। 1 নম্বর, বাক্যের মধ্যে হু, উইচ বা দ্যাটকে খুঁজুন। 2 নম্বর, দেখুন এই শব্দটা কার কথা বলছে, মানে এর ঠিক আগের নাউনটা কি, তাকেই বলে অ্যান্টিসিডেন্ট। আর 3 নম্বর, ভার্ব সব সময় ওই আগের নাউনটাকেই ফলো করবে। উদাহরণে দেখুন, হুয়ের আগে আছে বয়েজ। বয়েজ যেহেতু প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হয়েছে। আর ব্যাস, এটুকুই। তো আমরা প্রায় সবকিছু কভার করে ফেলেছি। এখন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কোন নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, চলুন সেগুলো একবার ঝটপট দেখে নিই। এই ফাইনাল রিভিশনটা খুব জরুরি, কারণ বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, পরীক্ষার প্রশ্নে ওয়ান অফ, ইচ অফ বা নাইদার অফ দেখলেই ভার্ব সিঙ্গুলার হবে, কারণ আসল সাবজেক্ট হল ওয়ান, ইচ বা নাইদার, পেছনের প্লুরাল নাউনটা নয়। এটা একদম ভুলবেন না। নিয়ম নম্বর 2, ওই ধোকাবাজ সিঙ্গুলারগুলো মনে রাখবেন। নিউজ সিঙ্গুলার, পলিটিক্স সিঙ্গুলার, ফিজিক্স সিঙ্গুলার, এমনকি ব্রেড অ্যান্ড বাটার যদি একটা খাবার বা আইডিয়া বোঝায় সেটাও সিঙ্গুলার। এদের শেষের এস দেখে একদম ভুল করা চলবে না। আর আমাদের শেষ টপ রুল, কালেকটিভ নাউন। নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, দলটা কি একসাথে কাজ করছে নাকি আলাদাভাবে? যদি উত্তর হয় একসাথে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন দ্য জুরি হ্যাজ রিচড আ ভার্ডিক্ট। আর যদি তাদের মধ্যে মতের অমিল থাকে, মানে তারা আলাদাভাবে কাজ করছে, তাহলে ভার্ব হবে প্লুরাল, যেমন দ্য জুরি আর ডিভাইডেড। আশা করি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এই জটিল ফাঁদগুলো এখন আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই নিয়মগুলো যত বেশি অনুশীলন করবেন, পরীক্ষার হলে আত্মবিশ্বাসও তত বাড়বে। এখন আপনারাই বলুন, এরপর গ্রামারের কোন টপিকটা নিয়ে এমন একটি আলোচনা দেখতে চান।